ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের বহুল আকাঙ্ক্ষিত সাবজেক্ট ভার্সেস ইনস্টিটিউট, এটা হচ্ছে ভার্সন 2.0। এর আগে গত বছরে 23 ব্যাচের সময় আমরা একটা লম্বা সেশন করছিলাম জুম লাইভে। ওইটার সেশনটা ইউটিউবে আছে, ওখানে আমরা ওপেন অ্যান্ড এন্ড ডিসকাশন করছিলাম কিছু কার কেমন রিলেভেন্ট ইনফরমেশন দরকার। আচ্ছা, এইখানে আমাদের মূলত সাবজেক্ট তুমি পড়বা, ক্যারিয়ার তোমার, চয়েসও তোমার। কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে অনেক সময় সবার কাছ থেকে জিজ্ঞাসা করে কিছু হিডেন ট্রুথ পাওয়া যায় না, বা কিছু কথা ফেসবুকে উড়ন্তভাবে ঘুরে বেড়ায় যেগুলো আসলে পুরোপুরি সত্যতা নাই। এই কারণে আমরা কিছু ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই। সো চলো স্টার্ট করা যায়। এখানে আমার কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট যেটা আসছে এবার, সেটা ছিল হচ্ছে সাস্টের সাবজেক্ট চয়েস লিস্টটা। আর আরেকটা কমন রিকোয়েস্ট যেটা সবসময় থাকে, বা মেসেঞ্জার ইনবক্সে প্রতিদিনই 50-60 খানেক মেসেজে এরকম রিপ্লাই দিতে হয় কমনলি, সেটা হচ্ছে যে ওই টুইট কুইট রুয়েটের সাবজেক্ট প্রিফারেন্সগুলো আর কি। কারণ এবার আলাদা পরীক্ষা হওয়াতে সবাই তো দেখা গেছে সব জায়গাতেই পরীক্ষা দিছে, এবং হচ্ছে তারা ওই বাসার কাছে কোনটা সেটা প্রায়োরিটি দিবে না, নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিবে, বা মাদার সাবজেক্টে যাবে কিনা, কিংবা অনেকে এরকম দ্বিধাদ্বন্দ্ব আছে। দেখলাম যে বুয়েটের যারা হচ্ছে 1200 র্যাঙ্ক বা 1100 থেকে 1310 র্যাঙ্কের আশপাশের লোকজন, তারাও একটু চিন্তা ভাবনায় আছে যে আমরা কি থাকবো আদৌ এই বুয়েটে ইনস্টিটিউশনকে প্রাধান্য দিব, নাকি হচ্ছে অন্য যে জায়গায় চান্স পাইছি আর একটু হয়তো টপ র্যাঙ্কে সেখানে আমরা গিয়ে ভর্তি হবো। তো হয়তো সব প্রশ্নের উত্তর পুরোপুরিতে ভিডিওতে দিতে পারবো না, বিশাল ডিসকাশন হয়ে যাবে, লম্বা ডিসকাশন হয়ে যাবে সব, কিন্তু কিছু ইনসাইট তোমাদের দেওয়া দরকার আর কি। আচ্ছা, আমি প্রথমত সাস্টের পার্টটা দিয়ে শুরু করি, কারণ আমার ম্যাক্সিমাম অডিয়েন্স এবার একটু এটা আলাদা করে ভিডিও চাইছে। শুধু সাস সাবজেক্ট চয়েস লিস্ট আলাদা একটা ভিডিও দিতে পারতাম, বাট আমার মনে হয় এত ফ্র্যাগমেন্টেশন না করে এখানে একটু ছোট্ট করে বলে ফেলি। আচ্ছা, যেহেতু আমি দীর্ঘ বছর ধরে ওই ক্যাম্পাসে আমি নিজেও ছিলাম, প্লাস হচ্ছে এই ফ্র্যাটার্নিটির সাথে আমার ওঠা বসা, এবং আমি নিজে আমার জুনিয়রদেরকে জব পাইতে দেখছি, জব দিতে দেখতেছি এখন আমার সিনিয়র যারা আছে কিংবা আমার ব্যাচমেন্ট যারা আছে। তো আমি এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে একটা প্রিফারেন্স তো থাকে, বা যেটা ফেসবুকে উড়ন্ত অবস্থায় থাকে, সাস্টের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট হচ্ছে সেরা, বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম। অবশ্যই সেটার মধ্যে কোনো মিথ্যা নেই, অবশ্যই সেটার মধ্যে সত্যতাই আছে। ঢাকা ভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর, সাস্ট, এই চারটা সিএসসি ডিপার্টমেন্ট আসলে অনেক পুরনো, এবং পুরনো দেখে তাদের যে টোটাল আমি যদি বলি তাদের লিগেসিটা অনেক দিনের। বাংলাদেশের জব মার্কেটে প্রাইভেট কোম্পানিগুলোতে তাদের মারাত্মক একটা আধিপত্য আছে, এখানে মানতেই হয়। এখন ফ্যাক্টর হচ্ছে যে কম্পিউটার সায়েন্স ছাড়া ধরো ওইটা তো হার্ডলি 270-300 পর্যন্ত যেতে পারে মেরিট লিস্টে, হ্যাঁ। বড় জোর 320তম পর্যন্ত যেতে পারে, সেটা 100টা সিট, তো সবার ভাগ্যে তো সেটা নাই, এবং সবাই সেটা পড়তেও চাবে সেটাও না, তাই তো? এখন কম্পিউটার সায়েন্স আসলে একটা প্যাশনের ব্যাপার। এটা যাদের আগ্রহ আছে, যাদের আসলে ওই যন্ত্রটাকে পছন্দ, যে আমি এটার পিছনে 13-14 ঘন্টা স্পেন্ড করতে পারবো আমার পিক ডেইজে, আমি কোডিং করতে পারবো বা রিলেভেন্ট ফিল্ডে মেশিন লার্নিং আমি যেতে চাই, তাহলে ওকে, ইউ ক্যান গো ফর ইট। এবং হ্যাঁ, এটা সত্যি কথা, বাংলাদেশে আমাদের একটা ভালো প্রোগ্রামার বা একটা ভালো সফটওয়্যার ডেভেলপার একটা ভালো স্টার্টিং স্যালারি পায়, হোয়ার একটা বাকি মাদার সাবজেক্টে যে ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সেখানে এই লেভেলের স্টার্টিং বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোতে পাওয়া যায় না। আমি প্রাইভেট জবগুলোকেই প্রাধান্য দিই, কথা এই কারণে বলবো, কারণ সরকারি জবের সংখ্যা তো সীমিত, প্রাইভেট সেক্টরটা একটু বড়, এবং সরকারি চাকরির আরও কিছু মানে কিছু ইনসাইট আছে যেগুলো আসলে মানে আমি হয়তো একটু এড়িয়ে যাব, বাট যতটুকু বলার অতটুকু বলে দিব আর কি। যাই হোক, তো এখন সাস্টের আসলে বেস্ট ডিপার্টমেন্ট কি শুধু কম্পিউটার সায়েন্স কিনা, বা সাস্টের সফটওয়্যার পড়াটা কেমন ভালো হবে, সিইসি ছাড়া সফটওয়্যারটা কেমন হবে, এটা তোমরা নিজেরাও ঘাটাঘাটি করে বুঝে ফেলতেছো যে সিএসসিতে হার্ডওয়্যার অপশনটা থাকে, সফটওয়্যারে হার্ডওয়্যারের পোর্শনটা খুবই কম থাকে। কিন্তু অ্যাজ এ ডিপার্টমেন্ট এটা কেমন হবে, তুমি যদি এখন ডিপার্টমেন্টের বয়স অনুযায়ী সার্চ দাও তাহলে কিন্তু খারাপ হয়ে গেল ব্যাপারটা। সাস্টের সিএসসির গ্র্যাজুয়েটরাই পরবর্তীতে সফটওয়্যারের টিচার হয়েছে, এবং এটা আমি যদি বলি যে তারা কোডিং কম্পিটিশনগুলোতে বা কোডিং তাদের যে ক্লাবগুলো আছে, রেগুলার যে প্রোগ্রামিং ক্লাবগুলো, সেখানে তারা একসাথে কো এডুকেশন, তারা একসাথেই মোটামুটি মিলে ঝুলেই চলে, একজন একজনকে সাথে নিয়েই চলে। তো সিইসি না পাইলে তুমি সেকেন্ড অপশন, যাদের কম্পিউটার সায়েন্সের প্রতি প্যাশন আছে সে সফটওয়্যার নিতেই পারে সাস্টের। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই দুইটাই কি সাস্টের শুধু ভালো ডিপার্টমেন্ট কিনা? নেবার। সাস্টের খুবই খুবই লিগেসি ডিপার্টমেন্ট হচ্ছে সাস্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, যেটা সিইপি নামে পরিচিত, প্লাস হচ্ছে সাস্টের আইপিই, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আইপিই এটা মেকানিক্যালের একটা পার্ট, ফ্র্যাগমেন্টেড পার্ট এটা।
এটা ইন্ডাস্ট্রির প্রোডাকশন শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিট নিয়ে কাজ করে না, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে মানে প্রোডাক্টটা কীভাবে সেল করবে তার ইকোনমিক্স পর্যন্ত পুরোটাই ডিল করে তারা আসলে। এইটা যাদের যাদের মানে খুব পছন্দ, যারা আমি যদি বলি যারা সাপ্লাই চেইন ব্যাপারটাকে পছন্দ করে, ভবিষ্যতে নিজেরও কোনো বিজনেস দাঁড় করানোর ইচ্ছা আছে, এন্টারপ্রেনারশিপে যাওয়ার ইচ্ছা আছে, তারা কিন্তু এই সাবজেক্টের প্রতি ভালো আগ্রহ দেখায় বা দেখাতে পারে। এখন অনেকেই এখন নিজের ব্যবসা দেওয়ার প্রতি কিন্তু একটা ভালো মাইন্ডসেট আমি দেখছি। এবার ইনবক্সে অনেক পাইছে যে স্যার আমি নিজের একটা কিছু করতে চাই 5-7 বছর চাকরি করার পরে টাকা জমিয়ে। এটা আমার কাছে খুব ইউনিক লাগছে, আগে এরকম কখনোই পাইতাম না যে নিজের ব্যবসা করতে চাই এরকম কেউ কিছু করতেছে। তো আইপিটা মেকানিক্যাল থেকে বের হওয়া একটা পার্ট, এটা সাস্টেই সবার প্রথম শুরু হয়, ল্যাব ফ্যাসিলিটিসও যথেষ্ট ভালো স্ট্রং। তো তোমরা যারা এটাকে সাবজেক্ট ওয়াইজে খুব ভালো একটা অবস্থানে রাখতে পারো। তবে আমি কেমিক্যালটাকে একটু মানে এক্সট্রা 2-3 মার্ক বেশি দিব এটাতে। এর কারণ হচ্ছে যে আমাদের যে এফিলিয়েশনগুলো এবং যে পরিমাণ বাইরে গেছে সাস্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, বিদেশে যাওয়ার রেটটা খুব বেশি সাকসেসফুল। যদিও হ্যাঁ এটা একটা বড় ব্যাপার যে আমাদের ইনিশিয়ালি স্টার্টিং স্যালারিগুলো একটু কম পাওয়া যায়। এখন দেখো আমরা তো আগেই বলে দিলাম কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার রিলেটেড ইস্যু ছাড়া বা শুরুতেই মাল্টি ন্যাশনাল কোম্পানি হিট করা ছাড়া তোমার স্টার্টিং স্যালারিগুলো সব মানে সব সাবজেক্ট থেকেই খুবই কাছাকাছিই থাকে। এটা জায়গা ভেদে 28 থেকে 40-এর মধ্যে থাকে আসলে। তুমি যখন 5 বছর একটা কোম্পানিতে স্টে করবা তখন তোমার ধীরে ধীরে তোমার পজিশন আগাবে এবং তুমি সেখান থেকে মোটামুটি 65-70 রেঞ্জে যেতে পারবা। এবং 8 থেকে 10 বছর কিংবা 12 বছর যদি স্পেন্ড করো, তুমি ইভেন কেমিস্ট্রি কিংবা স্ট্যাটিস্টিক্স থেকে যদি কোনো কোম্পানিতে ঢুকো, তুমি 12 বছর পরে কিন্তু 1 লাখ প্লাস একটা পজিশনে যেতে পারবা ওই কোম্পানি। সেটা একটা বড় দীর্ঘ সময় কিন্তু, ঠিক আছে। তো এই কারণে বাংলাদেশে তুমি বসে লাখ টাকা বেতন শুরুতে পাবা এই কথাটা চিন্তা করে আসলে লাভ নাই। কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো। আইওটি থেকে আমার এক ছাত্র 2018 ব্যাচের, সে বের হয়ে তোমার হচ্ছে আমাদের যে শাওমি বাংলাদেশ, যেটা শাওমির সরি আমি ভুল বললাম, হুয়াওই বাংলাদেশ যেটা, সেটাতে ঢুকছে এবং সে কিন্তু প্রায় এখন 70-75,000 টাকা ড্র করে। অ্যাপার্ট ফ্রম সে কিন্তু মাত্র ঢুকছে, তার 1 বছর খানেক হয়েছে। তো এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানি কিংবা কেউ যদি ধরো বার্জারে ঢুকে, আমাদের সাস্টার আইপিএ থেকে অনেক সিনিয়র এখন বার্জারে অনেক হাই পজিশন হোল্ড করতেছে। বার্জার একটা বড় কোম্পানি, এটাতে পরীক্ষা দেওয়ার সময় তাদের যে পরীক্ষা পদ্ধতি মানে বেশ কয়েকবার রিটার্ন হয়, 1-2বার রিটার্ন হয়, 2বার ভাইবা হয়, এইচআরের সাথে ভাইবা হয়, মানে 4-5বার পরীক্ষা দিয়ে ফিল্টার করে তোমাকে নেওয়া হয়। তো বুঝতেই পারতেছো তুমি যে এক জায়গায় ঢুকলেই চাকরি পেয়ে গেলা, ব্যাপারটা তো সেরকম না। তুমি ঢুকলা, 4 বছর পড়াশোনা করলা, স্কিল এবং সিজিপিএ রেজাল্ট দুইটাই ব্যালেন্স রাখলা, দেন তুমি দেশীয় জব মার্কেটেও কিন্তু তোমাকে কম্পিট করতেই হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, এটা হয় যে দেখো ওই যে বলে না নেপোটিজম বা নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিংটা একটু কাজে লেগে যায় কখন, সিভিটা শর্টলিস্ট করার সময়। যখন আমি যদি একটু মানে একটু এটা কাউকে আমি আঘাতপূর্ণভাবে বলছি না, ধরা যাক একটা সিকিউরিটের কোনো আইপি ডিপার্টমেন্ট থেকে একটা ছাত্র গেল, বা সাথে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আইপি থেকে একটা ছাত্র সিভি ড্রপ করলো এবং সাস্টের আইপি থেকে সিভি ড্রপ করলো একটা কোম্পানিতে, সেটা বার্জারি যদি হয়ে থাকে, যদি চিন্তা করে দেখো ওখানে যদি সিনিয়র ম্যানেজমেন্টে আইপি সাস্ট আইপি বা বুয়েট আইপির 2-3 জন থাকে, তখন কিন্তু তারা বুয়েটার সাস্টের ছেলেপেলেগুলোকে একটু শর্ট করে ফেলবে, রাইট? মানে তারা অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার সুযোগটা তৈরি করে দিবে। আলটিমেটলি তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতেই হচ্ছে, কিন্তু যে শর্ট লিস্টিংটা আছে না, ওখানেই যেন আমরা বাদ না পড়ে যাই আর কি। যেন অনেক সময় ইনস্টিটিউশনের এই ভারটা অনেক বেশি, যে ডিপার্টমেন্টটা কত বছর পুরনো, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এই কারণে তোমাদেরকে এর জন্য বলেই দিলাম, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রেখে তোমাদের সামনে এগোর আগানো উচিত। এটার জন্য কিন্তু খুব বেশি রকেট সায়েন্স লাগে না। তোমরা যেটা করো যে কোচিং সেন্টারের পেজগুলোতে এখানে সেখানে নক দিয়ে বেড়াও, এক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বড় ভাইদেরকে জিজ্ঞাসা করে বেড়াও, তোমাদের জন্য কিন্তু একটু সহজ আছে। এখন তোমরা আরেকটা বোকামি করো, চ্যাট জিপিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করো। সেটা না করে আরেকটু কষ্ট করা যায় কিনা, তুমি গুগলে যাও, তুমি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাও, ওখানে ডিপার্টমেন্টটা কত বছর পুরনো এবং কয়জন প্রফেসর আছে, পিএইচডি ডিগ্রিধারী কয়জন আছে, দেখলে তুমি বুঝে ফেলতে পারবা। যেমন সিকিউরিটি তুমি দেখবা কি অনেক নতুন নতুন ছোট ফ্র্যাগমেন্টেড ডিপার্টমেন্ট খুলছে, মানে ধরো সিভিলকে ভাগ করে আরো 2টা ডিপার্টমেন্ট করে ফেলছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, বা ধরো তোমার হচ্ছে যেমন তোমার সবাই জানো ইলেকট্রিক্যালকে ভাগ করেই কিন্তু বায়োমেডিক্যাল বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এই যে ফ্র্যাগমেন্টেড ডিপার্টমেন্টগুলো, যেগুলো একটু অপেক্ষাকৃত আমরা যদি বলি একটু ছোট ডিপার্টমেন্ট, মানে পরিসরে ছোট কিরকম, খুলছেও বেশি দিন হয় না, প্লাস হচ্ছে ধরো টিচার সংখ্যা একটু কম আছে, তো ওই ডিপার্টমেন্টে মানে তোমার যদি ইন্ডিভিজুয়াল প্যাশন না থাকে, ওরকম একটা ডিপার্টমেন্টের থেকে কিন্তু আরেকটু এনরিচ ডিপার্টমেন্টে তুমি সুযোগ সুবিধা মানে দিন শেষে একটু বেশিই পাবা। তুমি এটা তুমি যে অ্যাঙ্গেলে বা চিন্তা করো না কেন, ঠিক আছে।
তো এই জন্য আর কি বললাম, তুমি ওয়েবসাইট দেখো প্লাস লিঙ্কডইনে চলে যাও। তুমি লিঙ্কডইনে যদি কমন সার্চ যদি করো, মানে কি বলে কিওয়ার্ড সার্চে তুমি তো আইপি দাও, বুয়েট আর সাস্টের আইপি তুমি সবচেয়ে বেশি পাইতেছো, কারণ বুঝতেই পারতেছো এই দুইটা একটু বেশি পুরনো, তো এই দুইটারই বেশি পাবা। তো লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট খোলো না, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেমন চালাচ্ছে, একটা লিঙ্কডইন চালাতে কি হয়, মানুষের তোমার হচ্ছে প্রোফাইলগুলো ভালো মতো জাজমেন্ট করতে পারো তুমি। কিন্তু আসলে এই বয়সে এই সর্ট আউটটা আসলে ভেরি ডিফিকাল্ট, এই কারণে অনেকে করতে চায় না দেখেই তোমরা হচ্ছে এক্সপার্টদের স্বর্ণাপন্ন হও বা এই বড় ভাই ওই বড় ভাইকে জিজ্ঞাসা করো। কিন্তু সমস্যা হচ্ছে বাকিরা সবাই একটু মিসলিডিং ইনফরমেশন দিয়ে ফেলে, এটা হচ্ছে প্রবলেম, এই ছাড়া কোনো প্রবলেম না। তো সাস্টে তোমরা এই কারণে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপি, আর একটা ব্যাপার ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের একটা টেনশন ছিল যে ইলেকট্রিক্যালটা পড়া যাবে কিনা সাস্টে। হ্যাঁ, এটা সত্যি যে অনেক টিচার এখন বাইরে আছে, লিভে আছে, বাট আমরা যদি বলি যে একটা 15-16 বছরও ডিপার্টমেন্ট হিসেবে তার মানে যে অ্যাচিভমেন্টটা সেটা আসলে রিমার্কেবল, মানে বলার মতো অ্যাচিভমেন্ট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। এত অল্প বয়সে টেক জায়ান্ট কোম্পানিগুলোতে এতগুলো স্টুডেন্ট গেছে, দেশের জব মার্কেটও ভালো করতেছে, মেট্রো রেল প্রজেক্টে অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাওয়া গেছে। আমাদের তোমার প্রাইভেট কোম্পানি ছাড়াও সরকারি চাকরিতেও সাস্ট ইলেকট্রিক্যাল থেকে বেশ কয়েকজন পাওয়া গেছে, যেটা আমরা এই 15 বছরের হিসেবে অনেক কিছু। হ্যাঁ, এখন এটা কখনো সাজেস্টেবল না কেউ রুয়েট বা কুয়েটের ইলেকট্রিক্যাল ছেড়ে সাস্ট ইলেকট্রিক্যালে ভর্তি হবে, কারণ ওগুলো তো অনেক পুরোনো ডিপার্টমেন্ট, তাই না? তো ওখানকার যে ধরো 22-24 জন তুমি প্রফেসরই পাচ্ছ, ওখানে পিএইচডি ডিগ্রিধারী পাচ্ছ 28 থেকে 30 জন, এবং এদের হাজার হাজার প্রজেক্ট, হাজার হাজার রিসার্চ পেপার ওরা পার করে আসছে। তো এই কারণে তাদের সাথে তো আর কম্পেয়ার করে লাভ নেই। কিন্তু যদি এমন হয় ইলেকট্রিক্যাল তোমার প্যাশনে থাকে, সেক্ষেত্রে তুমি ওয়াই নট, তুমি এটা কেনই বা যাবে না? তোমার যদি কম্পিউটার সায়েন্স ভালো না লাগে, তোমার যদি ইলেকট্রিক্যাল পছন্দ থাকে, ইউ ক্যান টেক এ রিস্ক, বাট কথা একটা, তোমাকে খুব ভালো ফলাফল করতে হবে নিজের যোগ্যতা প্রমাণের জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হচ্ছে যে আমরা যদি এবার আসি যে একটু চিন্তা করে দেখছো কিনা বাংলাদেশে হাইপ জিনিসটা কিভাবে কাজ করে। আমি এবার না খুব বেশি অবাক হয়ে গেলাম, বিভিন্ন কারণে আইওটির বিভিন্ন ইন্টারনাল গ্যাঞ্জামের কারণে আইওটির ভর্তি পরীক্ষাটা পিছিয়ে গেছে এবার। হোয়ারেস গত 5-7 বছর আইওটি কি করতো, ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে ফেলতো। ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়াতে এটা না যেন হঠাৎ করে ব্র্যান্ড ভ্যালুটাই ফল করছে, কাউকে দেখে এটা নিয়ে কথা বলতেই দেখতেছি না। সবাই বলতেছে সাস শেষ, তার নাকি আর কিছুই হবে না। অথচ ছেলেবেলে বুয়েট ছেলেপেলে আইওটিতে ভর্তি পরীক্ষা দিয়ে ওখানেই চান্স পেতো, ওখান থেকে আর কোথাও যাইতোই না। তো এত বড় একটা ইনস্টিটিউশন বাংলাদেশে কেন এটা হঠাৎ করে কারো এই ব্যাচের এই 24 সেশনের যারা আছে তাদের কেন ভালোই লাগতেছে না এটা নিয়ে? ফেসবুকের আসলে পাওয়ারটা, মার্কেটিং পাওয়ার এত স্ট্রং, কেউ না চাইলেও, মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ মার্কেটিং এত স্ট্রং, আইওটি হঠাৎ ডাউন খেয়ে গেলো স্টুডেন্টদের। মানে এবার দেখতেছি কেউ আইওটি নিয়ে কথাই বলতেছে না। আমি একটু অবাক হলাম ব্যাপারটাতে আসলে, ঠিক আছে? কারণ ক্যাম্পাস রিক্রুটমেন্ট পলিসিতে আইওটি সবসময় ভালো ছিল। আমরা তো স্টুডেন্ট পড়াইছি, ফ্রেন্ডরাও ছিল, আইওটি থেকে পরে কাউকে বসে থাকতে দেখিনি, 1 নম্বর পয়েন্ট। ওয়ারেস আমি সিকির ওয়েট থেকে পরে বসে থাকতে দেখছি, অ্যাটলিস্ট 6-8 মাস বছর খানেকও বিভিন্ন জায়গায় বসে থাকতে দেখছি, বাট আইওটিতে আমি বসে থাকতে দেখি নাই। মানে আমার জানার মতে এমন হতে পারে, আমার জানার মতে যারা আছে আমার স্টুডেন্ট এবং ফ্রেন্ডরা মনে হয় বেশি পড়ুয়া, বা আমার সিনিয়র যারা আছে তারা মনে একটা আতেল গ্রুপের, এই কারণে তাদের আসলে চাকরি তাড়াতাড়ি লেগে যায়, কারণ তাদের রেজাল্ট ভালো। কিন্তু ক্যাম্পাস রিক্রুটমেন্টে যেমন ইলেকট্রিক্যাল থেকে রবিতে রিক্রুট করে, তারা ওয়ালটনে রিক্রুট করে, কুয়েটেও ওয়ালটনে রিক্রুট করে, ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়। তারপরে যেটা বললাম যে স্যামসাং বাংলাদেশ কম্পিউটার সায়েন্স থেকে আইওটির যারা ফ্রেন্ডরা ছিল স্যামসাংয়ে ইন্টার্নশিপ করছে, অনেকে স্যামসাংয়ে চাকরিও পাইছে বাংলাদেশে, খুব ভালো ভালো হাই পেইড স্যালারি পাইছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে তাহলে এখনও ভর্তি পরীক্ষার মৌসুম তাহলে শেষ হয় না, এখনও তো আমি যদি বলি খুলনা ইউনিভার্সিটির মতো একটা লিগেসি ইউনিভার্সিটি এখনও বাকি আছে, যেখানে তোমরা জানো যে গত জুলাইতে যখন আন্দোলন চলতেছিল তখন খুলনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সর্বপ্রথম যেটা স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয়, এবং এটা সম্পূর্ণ পলিটিক্স ফ্রি একটা ইউনিভার্সিটি ছিল, সোফার এখনও হয়তো আছে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি মুক্ত করার জন্য এত আন্দোলন করতেছি, খুলনা ইউনিভার্সিটিটা আগে থেকেই ধারণ করে রাখছে, এবং তাদের ডিপার্টমেন্টগুলো রাজনীতি মুক্ত থাকাতে তাদের কোয়ালিটি, ওরা 34 বছরে অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে, যেটা 50 বছর পুরনো ইউনিভার্সিটি অ্যাচিভ করতে পারে না অনেক ডিপার্টমেন্টে। সো 34 বছর 35 বছর কিন্তু কম না একটা ইউনিভার্সিটির জন্য, কথা বুঝতে পারছো? তো খুলনা ইউনিভার্সিটি এখনো বাকি, আইওটি বাকি, মাওলানা ভাসানীর মতো একটা বড় ইউনিভার্সিটি সেটাও বাকি আছে। তো আমি তো মনে করি ভর্তি পরীক্ষার মৌসুম এখন অনেক বাকি, আর এগ্রি তো বাকি, এগ্রি তো মেইন খেলা তো বাংলাদেশ কৃষিতে গিয়ে, সেই সবচেয়ে বড় রিসার্চ বাজেট তো ওদের কাছে। আমি মনে করি অ্যাডমিশন জার্নি শেষ হয় না। এই ভিডিওর মাঝখানে অপ্রাসঙ্গিক একটু বললাম কথাগুলো, যে আমার মনে হয় যে এখনো বিশাল বড় একটা জার্নি বাকি আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম সাস্টের কথাটাই ফিরে আসি। তো তোমরা সিএসসি সফটওয়্যার, কেমিক্যাল আইপি ট্রিপলি সিভিল বা সিভিল ট্রিপলি, এই সিকোয়েন্সটা তোমাদের হওয়া উচিত। ট্রিপলি যদি আলাদা ইচ্ছা থাকে তুমি সামনে দাও, আমি জাস্ট ডিপার্টমেন্টের ম্যাচিউরিটি হিসাব করে দিলাম। আর তোমরা এরপরে অন্য আর কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা না চিন্তা করে, মেকানিক্যাল আছে, মেকানিক্যালটা নিয়ে একটু প্রশ্ন আসে যে এটা একটু নতুন ডিপার্টমেন্ট।
হ্যাঁ, সাস্টেন মেকানিক্যালটা নতুন ছোট ডিপার্টমেন্ট, বাট ওই যে আইপি যেহেতু অনেক পুরনো এবং আইপি টিচাররা যেহেতু অনেকগুলো প্রজেক্ট রান করায়, সো মেকানিক্যালও সমসাময়িক প্রজেক্টগুলোর সাথে এফিলিয়েটেড বা অ্যালাইন হয়ে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করাবে, সো এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই। সাস্টেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও তুমি, আমি মানে এটাকে তো আমি স্বাভাবিকভাবে সিকিউরেট লেভেলে তো বলতে পারবো না, কিন্তু টিচার সংখ্যাও কম, কিন্তু এটা এমন না যে এটা কোনো সার্ভিসই নাই বা জিরো, মানে কিন্তু এটার মানে এটার সাপেক্ষে তুমি অন্যগুলোকে একটু আগে দিও, আইপি আগে দিও, কেমিক্যাল আগে দিও, ইলেকট্রিক্যাল আগে দিও, মেকানিক্যাল একটু পরে দেওয়া ভালো। ফার্স্টে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা স্ট্রেংথ বলে দিই, সিভিল আর কম্পিউটার সায়েন্স একটু আলাদা পার্টের, মানে আমি স্টুডেন্টদের জিজ্ঞাসা করি, বাবা তোমার কি ড্রয়িং রিলেটেড কাজকর্ম ভালো লাগে, তোমার কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্র ভালো লাগে, স্যার ড্রয়িং তো খুবই কাঁচা, তখন মনে হয় যে না সিভিল তাকে কেমন সাজেস্ট করি, আর্কিটেকচার সিভিল এগুলো তো একটা ড্রয়িং এর ব্যাপার থাকে, একটা ইমাজিনেশন পাওয়ারের ব্যাপার থাকে, এগুলো যদি কারোর মধ্যে খুব একটা ভালো না থাকে বা কেউ যদি আগেই ঘাবড়ে যায়, নিজের প্রতি কনফিডেন্সটা থাকা উচিত আসলে, আগেই ঘাবড়ে গেলে কেমন না। তো সিভিল এ কারণে কি, মানে সিভিলে আলাদা একটা কি বলবো যে ওই যে জিলাপিতে মুড়ি মাখানোর মতো ব্যাপার আর কি, সরি মুড়িতে জিলাপি মাখানোর মতো ব্যাপার, উল্টা বললাম। ওই এক দল আছে মুড়িতে জিলাপি মাখানোর পক্ষে, আরেক দল আছে বিপক্ষে। তো সিভিল আর কম্পিউটার সায়েন্স হচ্ছে কি যে পক্ষ বিপক্ষের ব্যাপার, যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বে তাকে কোনোদিন বলে দিতে হয় না সিভিল পড়ো, সে তার বাসা থেকে জানে, যে ওর বাবা জানেই হচ্ছে, ওর চাচা মামারা জানে ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ার, অন্য কোনো ইঞ্জিনিয়ার না, মানে যে রাস্তাঘাট বানায়, ব্রিজ বানায়, ঘরবাড়ি বানায়, হ্যাঁ বড় বড় কিছু বানায়, সেই তো সিভিল, সেই তো ইঞ্জিনিয়ার আসলে, তাই না? আচ্ছা, আবার কম্পিউটার সায়েন্সও যেই পড়বে সে আগে থেকেই জানে সে পড়বে, স্যার আমি কোডিং সম্পর্কে ধারণা রাখি, আমার একটা প্যাশন, আমি গুগলে চাকরি করবো এক সময়, গুড, ভেরি গুড, আমি বিশাল বড় কোনো নিজেই টেক কোম্পানি দিব। তো সিভিলের যেটা বললাম একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটার সাথে এনভায়রনমেন্টটা যুক্ত আছে। এইটা হচ্ছে আমাদের দেশে তো এনভায়রনমেন্টাল নিয়ে বেশি বেশি কনসার্ন নেই, কিন্তু বিদেশে যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা, তখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই পার্টটা দিয়েও তুমি শুধুমাত্র মানে স্কলারশিপ অপরচুনিটি বাকি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো থেকে অনেক ভালো। কারণ হচ্ছে তুমি যখন ইউএসএতে 2122 ইউনিভার্সিটি, ইউএসএ কানাডা মিলে শর্ট মানে দেখবা লিস্টিতে, তখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, যেটা এনভায়রনমেন্টাল কনসার্নকে মাথায় রেখে এরকম পিএইচডি বা এমএস অফার করতেছে, ফান্ডিং অফার করতেছে, স্কলারশিপ অফার করতেছে, এটার সংখ্যাটাই বেশি। ইভেন তুমি যদি সিঙ্গাপুরে চিন্তা করো, সিঙ্গাপুরে এনভায়রনমেন্ট নিয়ে তারা খুবই কনসার্ন, তুমি যদি অস্ট্রেলিয়াতে চিন্তা করো তারাও খুবই বেশি কনসার্ন তাদের এনভায়রনমেন্ট নিয়ে। সো এই ধরনের বিদেশে হায়ার স্টাডিজের জন্য সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের সাস্টের রেপুটেশনটা এক্সিলেন্ট এটা। এবং সিভিল আইবি অ্যাক্রিডিশনটাও একটা বড় ব্যাপার, যদিও এই অ্যাক্রিডিশনটাকে আমি খুব বেশি পাত্তা দিচ্ছি না, কখনোই পাত্তা দেওয়ার মতো কিছু না, অ্যাক্রিডিশন একটু পলিটিক্যাল ব্যাপার, আসলে অ্যাক্রিডিশন পাওয়া কিংবা না পাওয়া। অনেকে আবার এই আইইবি অ্যাক্রিডিশন যেটাকে বলে না, এটা অনেকে রিনিউ করে না, তুমি দেখবা ওয়েবসাইটে আমাদের তো 4টা অ্যাক্রিডিট আছে, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল, আইপি আর সিভিল, সাস্টের 4টা ডিপার্টমেন্ট অ্যাক্রিডিটেড করা। ধরো এখন ইলেকট্রিক্যাল অ্যাক্রিডিশন যেটা, সে তারা হয়তো আবেদন করে রাখছে কিন্তু কমিটি রিভিউ করতে যাচ্ছে না। অ্যাক্রিডিশন ব্যাপারটা কেমন, ধরো তুমি একটা রেস্তোরাঁ দিছো, এখন এটার ফুড কোয়ালিটি কেমন, এটা কি এ গ্রেড না এ প্লাস না বি বি মাইনাস গ্রেডের, এটা বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বিএফএসএ কিংবা ভোক্তা কনজিউমার অধিদপ্তর, যেটা ভোক্তা অধিদপ্তর এসে তোমাকে মার্কিং করে যাবে। এখন তুমি আবেদন করে রাখছো ধরো 6 মাস আগে, ভোক্তার কোনো শিডিউলই পাচ্ছ না, ব্যাপারটা এমন না। তো তুমি যদি তোমার কোয়ালিটি মেনটেন করো, তোমার কিন্তু থার্ড পার্টি অ্যাটাস্টেশনের দরকার নেই, তুমি নিজেই জানো তুমি কোয়ালিটি ঠিক রাখছো কিনা। সো কোয়ালিটি মেনটেন করলেই হলো, এখানে ওই ঘুষ দিয়ে এটা সেটা করে আমি অ্যাক্রিডিটেশন পেয়ে গেলাম, এগুলো আসলে মানে অ্যাট দ্য লং রান খুব বেশিটা কাজে লাগেও না, ঠিক আছে। সো আইবি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তো এই ছিল আমার কিছু বলার মতো। আর এটা ছাড়া আমরা সাস্টে অন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে না গিয়ে আমরা সরাসরি হিট করবো কেমিস্ট্রি, ফিজিক্স আর স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে গিয়ে, বিকজ এই 3টা ডিপার্টমেন্ট সাস্টে এক্সট্রিম লেগেসি ক্যারি করে। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সাস্টে নতুন করে বলার কিছু নেই, আমি সারা রাত বলতে পারবো এগুলো নিয়ে। যেহেতু আমাদের দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলোতে জব মার্কেটে এটার এক্সট্রিম একটা ইম্প্যাক্ট আছে। আমি যদি বলি, তুমি যদি জব মার্কেটে হিসাব করো প্রাইভেট সেক্টরে, জাহাঙ্গীরনগর, সাস্ট, রাজশাহী ইউনিভার্সিটি, এই 3টা এক্সট্রিম একটা ডমিনেশন করে আমাদের বাংলাদেশি জব মার্কেট, এবং সাস্ট অনেক বেশি ডমিনেট করে। সাস্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কথা বলতেছি। সরকারি চাকরিতে ঢাকা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা খুব বেশি এগিয়ে, তারা আসলে যেহেতু লোকজন সব তাদের, তো তাদের জন্য একটু সুবিধা হয়, যে বললাম শর্ট লিস্টিং করাটাই তাদের জন্য সুবিধা হয়ে যায়। এমন না যে তাদের মান খারাপ, তারা তো মানে বুঝতেই পারতেছো, তারা যে বাজেট পায়, তাদের যে পরিমাণ টিচার আছে, তাদের টিচার একটা পিএইচডিতে যেতে যেতেই আরেকটা নিয়োগ হয়ে যায়, মানে তাদের টিচার সংখ্যা কখনো কমেই না, ঠিক আছে। এবং তাদের টিচাররা খুব ভালো ভালো জায়গা থেকে পিএইচডি করে আসে, সো তাদের মানে বলে না যে মাল্টিপল সেগমেন্টের ব্রেন নিয়ে তারা থাকে, কারণ ঢাকা ভার্সিটির এনি সাবজেক্টের একটা ভ্যালু আলাদা বাংলাদেশ জব মার্কেটে ক্যারি করে।
যদি তুমি ভালো করতে পারো। সব কিছুরই লাস্টে কথা একটা, যদি তুমি ভালো করতে পারো। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরেই আসলে তোমার পড়াশোনা শুরু। তুমি আসলে এখন যে অনেক কিছু করে উল্টায় ফেলছো, এই মেন্টালিটি নিয়ে আসলে থাকলে হবে না, তোমাকে নিজের পরিশ্রম নিজে করতে হবে। তো সাস্টের সাবজেক্ট চয়েস লিস্ট আই হোপ তোমাকে আমি বুঝাই ফেলছি। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস লিস্ট কীভাবে যাবে, কেমিস্ট্রি, স্ট্যাট, এরপরে তুমি হচ্ছে ম্যাথ দিয়ে দেন লাস্টে জিওগ্রাফি অ্যান্ড হচ্ছে এগুলো দিতে পারো। তবে আমি বুঝতেই পারতেছি এখানে ফুড ইঞ্জিনিয়ারিং বা পেট্রোলিয়াম এগুলোকে একটু ডিমোটিভেট করছি। আমি তাদের কাউকে আমি হেয় প্রতিপন্ন করতেছি না, এদেরকে ডিমোটিভেট করতেছি। পেট্রোলিয়াম থেকে অনার্স শেষ করে আবার মাস্টার্সে কেমিক্যালে এসে অনেকে শিফট হতে হয়, সেই শিফটিংয়ের ঝামেলাটা যেন না থাকে। আবার ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা বড় সমস্যা, এটার সাথে টি টেকনোলজি আছে, মানে চা যেটা শিল্প যেটা। এখন চা অংশটা থাকাতে বিদেশে অ্যাপ্লাইয়ের সময় তারা ওই রিলেভেন্ট ডিপার্টমেন্টটা পায় না। ওই শুধু ফুড টেকনোলজি বা ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেটা তুমি হচ্ছে যদি আলাদা করে থাকতো তাহলে খুব ভালো হতো। যদিও প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, এটা 2-3 দিন আগের নিউজ, সেটা হচ্ছে তারা এই নাম পরিবর্তনের চেষ্টা করতেছে ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওটা ফার্স্টে অনেক পুরনো ডিপার্টমেন্টে, 98 সালে হয়েছে, তো সো বুঝতেই পারতেছো ওখানে 25-27 বছর হয়ে গেছে, অনেক বড় ডিপার্টমেন্ট হয়ে গেছে এতদিনে। কিন্তু আমি কেমিস্ট্রি এবং পরিসংখ্যান এবং ফিজিক্সের তুলনায় তাদেরকে একটু ডিমোটিভেট করতেছি, যেহেতু তারা ওই বাকি 3টা ডিপার্টমেন্ট 35 বছর পুরনো ডিপার্টমেন্ট। এটা সত্যি কথা, ফিজিক্সের জব মার্কেট বাংলাদেশে কেন ওইটা আসলে ওইভাবে গ্রো করে নাই। ফিজিক্স থেকে ওই ঘুরে ফিরে অ্যাপ্লাইড কোনো কিছুতে গিয়ে দেন জবের দিকে যাইতে হয়। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, ওয়ালটনে, এবং হচ্ছে ওইদিকে তোমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং হচ্ছে ফুড সেফটি অথরিটি যেটা আছে বিএসটিআই, এগুলোতে কিছু স্লট থাকে। বিসিএসআইআর যেটা সায়েন্স ল্যাব বলা হয়, ওখানে কিছু স্লট থাকে। তো সরকারি চাকরি কিছু আছে ফিজিক্স থেকে, কিন্তু ডিপার্টমেন্ট তো অনেক। ওদিকে ঢাকা জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী, চিটাগাং আছে, বিজ্ঞান ও প্রযুক্তি সবগুলোতেই ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, খুলনা ভার্সিটি আছে। এই কারণে কম্পিটিশন খুবই হাই। এই ধরো সার্কুলার হবে, 2টা ফিজিসিস্ট নিবে, পদার্থবিদ নিবে 2জন সায়েন্স ল্যাবরেটরিতে, অ্যাপ্লিকেশন করবে 1200-1300টা। কারণ তোমার ব্যাচে সবাই অ্যাপ্লাই করবে, তোমার সিনিয়র ব্যাচ, তার 5 বছর সিনিয়র ব্যাচ, তোমার জুনিয়র ব্যাচ যারা পাশ করে বের হবে তারাও অ্যাপ্লাই করবে। আমার মনে আছে সায়েন্স ল্যাবে আমি 2020 সালে আবেদন করছিলাম করোনার সময়, ওটার পরীক্ষা 2021 সালে হয়েছিল। এখন গিয়ে দেখি 1378 জন রিটার্ন পরীক্ষা দিতে গেছে। চিন্তা করছো, 5টা কেমিস্টের পোস্ট আছে, নবম গ্রেড আর কি, ফার্স্ট ক্লাস, যেটা বিসিএস নবম গ্রেড যেটাকে বলে। বিসিএস পরীক্ষা না, ওটা বিসিএস দেওয়া লাগে না, এমনি তুমি ওই প্রথম শ্রেণীর কর্মকর্তার পদে তুমি যেতে পারো। 1378 জন তোমার হচ্ছে পরীক্ষা, চিন্তা করো অবস্থা। তো এখান থেকে তোমার শর্ট লিস্ট করে 50 জনকে আলাদা করবে, 50 জনের ভাইবা নিয়ে 5 জনকে চাকরি দিবে। বুঝতেই পারতেছে এখানে বাংলাদেশের রাজনৈতিক কিছু লবিং থাকবে। আবার এক্সটার্নাল যিনি আসছেন উনি কোন বিশ্ববিদ্যালয়ে, ওনারও তো কিছু ছাত্র থাকতে পারে পছন্দের, ওনার পছন্দের ছাত্র থাকতে পারে। তো এই জন্য রিস্ক হয়ে যায় সরকারি চাকরি এগুলোতে, এবং ফিজিক্সের ক্ষেত্রে এটা বড় রিস্ক হয়ে যায়। তো এই কারণে আমরা জব বিবেচনায় পরিসংখ্যানকে আগায় দিতে বলি। আর পড়ার বিবেচনায় অনেকে বলে যে ফিজিক্স একটু টাফ, ফিজিক্সে হচ্ছে তোমার সিজিপিএ তোলা টাফ। এটা আসলে মানে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে তো এটা খুব বেশি দেখা যায় যে ফিজিক্সের ল্যাবই ছেলে পেলে পাশ করতে পারে না, এত কঠিন হয়ে যায়। তবে আমরা কোনো কিছুকে টাফের সহজের নজরে ফালায় আসলে কাজ করতে পারি না। আমাদের মনে হয় যেন আমরা এই ভঙ্গিতেই শুরু করা উচিত যে আমি পরিশ্রম করবো, সর্বোচ্চ পরিশ্রম করবো। বিশেষ করে আমার ভিডিও যারা দেখতেছো তাদেরকে তো আমি প্রথমেই বলে দিলাম, তুমি অবশ্যই তোমার মন মতো একটা সাবজেক্টে ভর্তি হও, বাট তোমার পরিশ্রমের কোনো কমতি থাকা যাবে না। সেটার জন্য তোমার যা যা করতে হয়, যেভাবে করতে হয় তোমার করতে হবে। আর যেটা সাস্টের ক্ষেত্রে ভালো ভালো কথা বললাম, যেটা ডিমেরিট সেটা হচ্ছে টিউশন ফ্যাসিলিটিস। টিউশন ফ্যাসিলিটিস হচ্ছে কি, আসলে দেখো সিলেট রিজিয়নটা তো একটু ছোট রিজিয়ন, তো এখানে তো এইচএসসির সমমানের শিক্ষার্থী অনেক কম। এখান থেকে A+ পায় 1500 স্টুডেন্ট মাত্র, বুঝতে পারছো? হোয়ারাস ধরো ঢাকার একটা কলেজেই 1500 স্টুডেন্ট A+ পেয়ে যায়, আরও বেশি A+ পেয়ে যায়। তো এখন এত ছোট্ট একটা রিজিয়ন এখানে, এবং ওদের ধরো ওইভাবে বাসায় টিচার রেখে পড়ার মানসিকতাটা 50% স্টুডেন্টের আছে, 50% স্টুডেন্টের নাই, যেটা আমি ছিলাম বেশ কয়েক বছর। এই কারণে একটু সমস্যা আর কি, যে টিউশন মার্কেটটা ওভাবে গ্রো করে নাই। বাট আমি মনে করি যদি তোমার বাসা থেকে 10-12 হাজার টাকা মান্থলি এক্সপেন্ডিচার ক্যারি করতে পারবে, এরকম যদি সমস্যা না হয়, একটা টিউশন ধরে রাখো, একটা টিউশন তো পাবাই 3000-3500 টাকা সমমূল্যের, একটা সাবজেক্ট বা দুইটা, একটা সাবজেক্ট 9-10 পড়ালে 2 সাবজেক্টে 4000 টাকা পাবা। আর ইন্টারমিডিয়েট এক সাবজেক্টে 4 বা 3500 টাকা ফিজ সিলেটে দেওয়া হয়। তো বাসা থেকে যদি ধরো 8000 টাকা নিতে পারো আর একটা টিউশন করতে পারো, তাহলে তুমি তোমার থাকা খাওয়া একদম সুন্দর মতো, মানে খুব ভালোভাবে থাকতে পারো। আমি খুব ভালোটাই বলছি তোমাকে, ক্যাম্পাসের আশপাশে তুমি থাকতে পারবা। হলে যেহেতু একটু প্রবলেম হয়, হলের কোয়ালিটি ভালো না, এই কারণে হচ্ছে যদিও সৈয়দ মুস্তাফা আলী হলটা এখন ভালো, বাট বাকি হলগুলোর অবস্থায় আগের মতোই একটু মানে
হলেরটা ব্যাপার আমি একটু ডিসকারেজই করি, হলে থাকার ব্যাপারটাতে পলিটিক্যাল ব্যাপার চলে আসে হলে, আসলে দিন শেষে যতই পলিটিক্স মুক্ত বলক না কেন। আচ্ছা, তো এটা ছাড়া আমরা কোনো ডিসঅ্যাডভান্টেজ দেখি না। এবার আসি হচ্ছে আমাদের বাকি যে পার্টটা, সেই পার্টটাতে যদি চিন্তা করি, তোমাদের অনেকেরই এই প্রশ্নটা আমি পাইছি, স্যার বুয়েটের আমরাও যে ইউআরপি বা নেই বা এনসি এগুলোতে থাকবো কিনা, রেদার আমি নাকি ইয়াতে যাব, আপনার হচ্ছে আমি মেকানিক্যাল পাচ্ছি কোনো জায়গায়। শোনো বাবা, দেখো খুব খুব মানে আমি অনেস্ট একটা আনসার দিই। দেখো, আমি জানি না বুয়েট এন্ডরা এটা কীভাবে তোমাদের কাছে পোর্টফোলিও করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাগুলো, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের বড় ভাইদের কাছে সময় নেই। তোমার ওরা আসলে নিজের থিসিস নিয়ে এত ব্যস্ত, নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত, তারা তোমাকে রিভিউ দেওয়ার সময় নেই। যত রিভিউ পাওয়া যায় সব হচ্ছে ইমিডিয়েট সিনিয়র কাছ থেকে পাওয়া যায়। সে আসলে এখনও তোমার হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে অত কিছু জানে না, বা জব মার্কেট সম্পর্কে সে নিজে এখন এক্সপ্লোর করতে পারে না। এটা সত্যি কথা, তোমাকে মাইনা নিতে হবে। যে ফ্যাসিলিটিস বুয়েট প্রোভাইড করবে, ওই ফ্যাসিলিটিস অন্য ইনস্টিটিউশন ওইভাবে প্রোভাইড করতে পারবে না। বুয়েট যখন একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুলছে, অনেক চিন্তা ভাবনা করেই সে খুলছে, এবং সে তার প্রপার রিসোর্স নিয়েই খুলছে, ঠিক আছে? যেমন আমার খুব হাস্যকর লাগে, বলে কি এনসি নাকি স্যার নতুন ডিপার্টমেন্ট ভর্তি হবো কিনা। আমি হাস্যকর এই কারণে লাগে, ন্যানো ম্যাটেরিয়াল অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটে অনেক পুরনো ডিপার্টমেন্ট। ওখানে আগে মাস্টার্স করা যেত, কথাটা বুঝে নিও। যেমন বুয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু 40 বছর পুরনো ডিপার্টমেন্ট বুয়েটে, কিন্তু এগুলোতে মাস্টার্স করা যায়, এমফিল মাস্টার অফ ফিলসফি করা যায়, পিএইচডি করা যায়। কারো যদি মন চায় সাস্টে থেকে ফিজিক্সে অনার্স করে বুয়েটে পিএইচডি করবা, মাস্টার্স করবা, ইউ ক্যান ডু ইট। ইভেন পিএইচডি করা মানে তুমি শুধু করো না, মানে টাকা পাবা। পিএইচডিতে প্রায় তারা 40,000 টাকা দিয়ে থাকে এখন পার মান্থ আর কি, পার মান্থলি। এটা একটা মাস্টার্সেও তারা কিছু স্কলারশিপ প্রোভাইড করে, 12 না 15,000 টাকা যেমন প্রোভাইড করে। আচ্ছা, তো এখন দেখো যে এই যে স্কলারশিপের বাজেট থাকে, রিসার্চের বাজেট থাকে, তাহলে সিরামিক ইঞ্জিনিয়ারিং এটা অনেক পুরনো ডিপার্টমেন্ট, এটার সাথে আলাদা আন্ডার গ্রেড প্রোগ্রাম চালু হয়েছে। তোমরা জানলাম খুশি হবা যে ফিজিক্স কেমিস্ট্রিরও আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বুয়েটে 2-3 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। তারা অলরেডি অ্যাপ্রুভালের জন্য আবেদন করছে, এবং তারা যখন আবেদন করছে তাদের সব রিসোর্স আছে দেখেই তারা আবেদন করছে। এবং দেখো এই ডিপার্টমেন্টগুলো আসলে কীভাবে খুলে, ছোট্ট একটা উদাহরণ দিই। বুয়েট থেকে যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে খুব দেশের খুব সেরা সেরা মেধাবীরাই তো এই ডিপার্টমেন্টে ভর্তি হয়, বুঝতেই পারতেছো, সব সামনে তাদের র্যাঙ্ক। তারা যখন গ্র্যাজুয়েশন করে বাইরে গেল, বা তারা যখন টিচিং প্রফেশনে ঢুকলো, তারা অনেকে পিএইচডি করছে বাইরে। তো পিএইচডি জিনিসটা কি, একটা পুরো সাবজেক্টের উপরে হয় না, আসলে সাবজেক্টের একটা পার্টিকুলার রিজিয়নে হয়। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে বায়োমেডিক্যাল সিগন্যাল জেনারেশনগুলো। অর্থাৎ আমরা আজকে এমআরআই করাচ্ছি, সিটি স্ক্যান করাইতেছি, তা তোমরা ল্যাপারোস্কোপি শুনছো, অ্যান্ডোস্কোপি শুনছো, ফ্যামিলির মধ্যে অনেক রকম চিকিৎসা নিচ্ছে। এই যে ক্যামেরায় দিয়ে বিভিন্ন ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্ট রেট মেপে বিভিন্নভাবে যে মানুষের চিকিৎসা করা হচ্ছে, এটা তো শুধু ডাক্তার, এটাকে কিন্তু ট্রেনিং নিতে হচ্ছে। আমার কাজিন আছেন, উনি অর্থোপেডিক্সের সার্জারি করেন অনেক বছর ধরে। তো উনি কিন্তু দেশে যখন শিখছে সার্জারি, উনি শুধু নর্মাল ট্রেডিশনাল যে ছুরি কাচি দিয়ে যে সার্জারি সেটা শিখছে। পরবর্তীতে উনি কোরিয়াতে গেছেন, ইন্ডিয়াতে গেছেন, অস্ট্রেলিয়াতে গেছেন, 2-3 জায়গাতে উনি ল্যাপারোস্কোপিক সার্জারি, অর্থাৎ ফুটো করে মেশিন ঢুকিয়ে লেজার লাইট দিয়ে এই যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্সের সাহায্যে মেশিন লার্নিং, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে মানুষের দেহের চিকিৎসা করছে। এই পার্টটা আসলো কোথেকে? এটার পিছনে ইঞ্জিনিয়ারিং সায়েন্সটা কি, বায়োমেডিক্যালের স্টুডেন্টই তো করছে। তো বায়োমেড অংশটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ছাত্র যখন ওই পার্টে পিএইচডি করছে, কিংবা অনেক টিচার ওখানে গিয়ে পিএইচডি করছে, তারা এটা অনেক এক্সপার্ট পাইছে, পাওয়াতে ওই ডিপার্টমেন্টটা খোলা তাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে বুয়েট যখন একটা ডিপার্টমেন্ট খুলছে, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু খুলছে। এটা সত্যি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বাংলাদেশে ইন্ডাস্ট্রি গ্রো করে নাই, কিন্তু কারো যদি বাইরে রিসার্চ করার ইচ্ছা থাকে এবং বিদেশি স্কলারশিপের ইচ্ছা থাকে, তারা এটা যারা পড়তেছে তারা জানে তারা বিদেশে যাবে দেখে ওই চিন্তা করে পড়তেছে। তবে আমি মনে করি ইবনে সিনা বা লেবেইডের মতো, বা বাংলাদেশের স্কয়ার গ্রুপ আছে, ইউনাইটেড গ্রুপ আছে, বড় বড় অনেক, এরা অনেক অনেক টাকার মালিক, বুঝছো? এরা অদূর ভবিষ্যতে আমার মনে হয় আমাদের যন্ত্রাংশ আমরা নিজেরাই বানাবো, আমাদের মেডিকেল ইকুইপমেন্ট। আমার মামা সরাসরি মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসার সাথে 15 বছর ধরে আছেন। তো উনি চায়না থেকেই সব কিছু এগুলো ইম্পোর্ট করেন, যত মেশিন আছে এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে চায়নায় গিয়ে এগুলো অর্ডার দেয়, ডাক্তাররা কীভাবে চাচ্ছে। তাহলে চায়নার বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রি কত বড় চিন্তা করো। তারপরে তাইওয়ান আছে, হংকং আছে, ইন্ডিয়া বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে এখন আগে গেছে। বাংলাদেশেও এই ইন্ডাস্ট্রি টুডে টুমরো আসবে, কিন্তু এখন হয়তো নাই। তো এই জন্য এরা যারা ভর্তি হয়েছে তারা আসলে হায়ার স্টেজের কথা চিন্তা ভাবনা করেই ভর্তি হয়েছে, কথা বুঝছো না? তো
এই জন্য বললাম যে বুয়েটে আসলে আমি 2025 সালে এসে কাউকে বুয়েট ছেড়ে দিতে বলতে কষ্ট হয় আমার। হ্যাঁ, এটা যদি হয়ে থাকে এমন যে কারো ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স পাচ্ছে অন্য ইউনিভার্সিটিতে, হোয়ারএজ বুয়েটে ইউআরপি পাচ্ছে, সেফ সাবজেক্ট তো অবশ্যই আমি বলবো যে ইলেকট্রিক্যালেই যাও, যেহেতু যেটা বললাম তুমি ভালো করলে দেশীয় জব মার্কেট এবং বাইরে দুইটাতেই ভালো করতে পারতেছো। কিন্তু যে বললাম না যে ওদের যে ফ্যাসিলিটিসটা আমার বলতে একটু কষ্ট হয় আর কি, যে তুমি ছেড়ে দাও বুয়েটের সিট ছেড়ে দিবে, এটা ভাবতে কষ্ট হয়। কারণ ওরা রুলস ক্রিয়েটার, ওরা রুলস বানায়, ওরাই অথরিটি আসলে ভালো করতেছে ওরা সব সময়। হচ্ছে কি যে হ্যাঁ এটা ঠিক আছে যে ওদেরও কিছু দুর্নাম ছড়ায়, কিছু পলিটিক্যাল ব্যাপার চলে আসে। বাংলাদেশে তো এগুলো আসলে কি বলবো, এগুলো লুক ওভার করার মতো ব্যাপার না। তারপরও লুক ওভার করে যাও, মানে না তাকায় যেতে হবে, অনেক কিছু সমস্যা হয় প্রত্যেক ইউনিভার্সিটি আছে। কিন্তু বুয়েটের ফ্যাসিলিটিসগুলো আসলে আমরা আসলে এটাকে মানে ইয়ে করতে পারি না, মানে বাদ দিতে পারি না। অনেক ভালো ফ্যাসিলিটিস তারা ক্যারি করে। তো অনেকের হচ্ছে যাতে ঢাকায় থাকার ইচ্ছা, ঢাকায় অ্যাডভান্টেজ রাখতে চাও, হ্যাঁ এটা সত্যি, ঢাকায় একটু টিউশন মার্কেটটা বড়। যদিও আমি মনে করি টিউশন একটা স্কিলের ব্যাপার। আহ, আমি যদি পড়াইতে না পারি বুয়েট ট্যাগ দিলেও স্টুডেন্ট আমার কাছে পড়বে না। আমি যদি আসানুল্লাহ ভর্তি হয়ে আমি যদি টিউশন করি, আমি যদি ব্র্যাকে আইইউবিতে পড়ে আমি যদি ভালো টিউশন করে, আমার কাছে বড় ব্যাচ হবে, আমি লাখ টাকা কামাইতে পারবো যদি আমার টাকা কামানোর ইচ্ছা থাকে, বাট আমার স্কিল থাকতে হবে। যে কেউ নাহলে দেখো প্রত্যেক বছরে এতগুলো বুয়েটকে চান্স পায়, সবাই নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলে, সবাই নিজেদের পেজ বানায়, বড় বড় পেজগুলোতে নিজের ছোট ছোট ভিডিও ছাড়ে, হ্যাঁ কিন্তু প্রত্যেকে কি ব্যাচ ক্যারি করতে পারে? প্রত্যেকের ভিডিও কি পাত্তা পায়? আসলে পায় না। কারণ হচ্ছে এটা একটা স্কিলের ব্যাপারে লাইগা থাকতে হয়। স্বাভাবিকভাবে আমরা যখন শুরুতে পড়াইছি তখনের ম্যাচুরিটি আর এখনের ম্যাচুরিটির মধ্যে অনেক পার্থক্য আছে। সো পড়ানোর একটা পাগলের কাজ, এটাতে লাইগা থাকতে হয়, এটার স্কিলের ব্যাপার। সো এটা আসলে আমি আমি কারণ ওই যে আমি আজকে উদাহরণটা আমি দিয়ে দিই না, সাস্টে সিলেটে নাকি টিউশন পাওয়া যায় না, এই পাওয়া যায় না, সেই পাওয়া যায় না, এত। কিন্তু আমরা যারা করাইছি টিউশন, আমরা তো কোনো সমস্যা ফেস করি নাই। এগুলো যারা বলে তারা আসলে একটা টিউশন করাইতে গিয়ে আরেকটা করার মতো এনার্জিও পায় না, এবং আমি মনে করি স্টুডেন্টকে সে প্রপার ইনপুটটা দেয় না। কারণ আমরা যারা করেছি আমরা একসাথে 7টা 8টা টিউশন করাতাম বাসা বাড়িতে গিয়ে, আমরা ফালাই দিতে তো টিউশন, মানে ফোন দিলে না আমি আর নিতে পারবো না। আমরা তো কোনো অভাবই পাইনি, আমি বুঝি না আসলে এটা আসলে কেন বলে। ওই এখন তো স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ছে না, মানুষের জনসংখ্যা, দেশের জনসংখ্যা বাড়তেছে না। তো এটা আসলে আমার মনে হয় মানে এগুলো বললে অনেকে মন খারাপ করবে দেখে সরাসরি বলি না, নিজের তোমার স্কিল ইস্যু, তুমি অযথা ওই ওই জেলাকে বদনাম করো না অযথা, ঠিক আছে? রংপুরে টিউশন পাওয়া যায় না, তুমি রংপুরের সেরা টিউটর হও না, তোমার যদি টিউশন করতেই মন চায় তুমি হালকা এফোর্ট দিবা এমন হবে না। একটা জিনিস কি, তোমাকে যে কোনো কাজ করার সময় এটাকে অনেস্টির সাথে ঠিকভাবে করতে হবে, তাহলে তুমি ওটা থেকে নিজেও ভালো ইনপুট পাবা, আউটপুট পাবা, প্লাস হচ্ছে তোমার যে আর্নিংস সেটাও তোমার ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আমার কথা, তো তোমার বুঝতেই পারতেছো আমি বুয়েটের ব্যাপারটাতে অনেকটা মানে একটু পজিটিভিটি দেখাচ্ছি, বাট হ্যাঁ এটা সত্যি কথা যে তোমার যদি এমনি আদার্স এই ধরনের সমস্যা না থাকে, যে তোমার পার্টিকুলার ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল পড়ার ইচ্ছা থাকে, আনডাউটেডলি তুমি কুয়েটকে বেছে নাও, ঠিক আছে? আমাদের বাকি 3টা সমপর্যায়েরই, এবং এদের ডিপার্টমেন্টগুলো এখানে অনেকের একটু কনফিউশন ছিল, আমি কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। অনেকে বলতেছে স্যার আমি কি ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি এটাতে যাবো কিনা। দেখো এটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা পরে তুমি রবি, গ্রামীণ ফোন, আমাদের টেলিটক, সিটিসেল, এখন আবার হয়তো আবার ব্যবসাতে নামবে, তুমি এগুলোতে খুব ভালো রকমের একটা স্যালারি ড্র করে মানে জবে ঢুকতে পারবে ইনশাল্লাহ। তো এখানে জব ফ্যাসিলিটিস বাংলাদেশে আছে। ইলেকট্রিক্যালেরই কিছু পার্ট, ইটিই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ওই টেলিকমিউনিকেশনটা একেবারে পুরোপুরি ওই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিকেই টার্গেট করে। আর কমিউনিকেশন তোমার এই যে আমরা যে ওয়াইফাই বলছি বা এই রিলেটেড ডিভাইস বলতেছি, ল্যান যে ডিভাইসগুলো আছে, কমিউনিকেটিং যত ডিভাইসগুলো আছে, এই প্রত্যেকটাতে তুমি জানো যে পৃথিবীর একটা বড় কোম্পানি হচ্ছে ট্রান্সেন্ড, স্যামসাং। হু নোজ যে তুমি যদি বিদেশের এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে চাও, তুমি যদি একটা মিনিমাম সিজিপিএ রেখে বের হতে পারো, এবং তুমি যদি ট্রাই আফটার ট্রাই করে তোমার কোরিয়াতে বলো, জাপানে বলো, একটা মাস্টার্স ম্যানেজ করতে পারো, দেন কিন্তু তোমার, আমি যদি বলি ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার অনেক বড় সম্ভাবনা আছে। কারণ বিদেশে যখন আমরা মাস্টার্স করতে যাই, আমাদের দেশের মাস্টার্সের কোয়ালিটি খারাপ, কিন্তু বিদেশে যখন মাস্টার্স করতে যাই, ওখানকার যে ল্যাব ফ্যাসিলিটিস, ওখানকার প্রফেসররা যেভাবে লিঙ্ক আপ করে দেয়, এমন কিছু নিয়ে কাজ করে, এত আধুনিক চিন্তা ভাবনা তাদের, আমরা আসলে 50 বছর পিছিয়ে আছি। ওই আধুনিক চিন্তা ভাবনাটা কিন্তু তুমি নিজেও ধারণ করতে পারবে, এবং তুমি নিজেও একটা বড় জব মার্কেটকে টার্গেট করে তুমি কাজ করতে পারবা। তো আসলে এগুলো না কোনোটাই না একেবারে হাতের মুঠোয় সাথে সাথে পেয়ে যাবে না। আজকে যে এমবিবিএস পড়তে ঢুকছে, সে কতটা ধৈর্য নিয়ে ঢুকছে তুমি বুঝতে পারতেছো? সে পাশ করবে ইন্টার্নশিপ ডাক্তার হিসেবে, সে 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা পাইতেই তার খবর হয়ে যাবে।
সে একটা প্রপার স্যালারি পাইতে পাইতে তার FCPS কমপ্লিট করা লাগে, MS করা লাগে, আরও তো হাবিজাবি, এবং নিজের ফিল্ডেরই কত ডাক্তার তাদের সাথে কম্পিট করে চেম্বার করে তার টাকা পয়সা কামাইতে কামাইতে কিন্তু অনেক বছর। তারা যদি ধৈর্য ধরতে পারে, ওয়াই নট ইউ? তোমাকেও ধৈর্য ধরতে হবে। মানে পড়লাম, পাশ করে বের হয়েই টাকা, এরকম এই মনোভাবটা নিয়ে তুমি কাজ করতে পারবা না। এবং এটা আসলে তোমার দোষ না, তোমার পরিবারকে তোমাকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে এই ব্যাপারে। হ্যাঁ, এই কারণেই হয়তো স্টুডেন্টরা এই কথাটা বারবার জিজ্ঞাসা করে যে স্যার টিউশন ফ্যাসিলিটিসটা কেমন পাবো অমুক জেলায় গেলে। আমি কিন্তু বলেই দিলাম, ইউ ক্যান বি এ ভেরি গুড টিউটর, ইউ ক্যান আর্ন ওয়েল ইফ ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস দ্য স্টুডেন্ট। তুমি যদি সুন্দর করে নোট করে আজকে কি পড়াবা তুমি যদি কষ্ট করে পড়ে যাও। আমার অনেক ইঞ্জিনিয়াররা হাসতেছে আমার উপর, স্যার সারাদিন ল্যাব করে আমি কুল পাই না, ল্যাব রিপোর্ট লেখা কুল পাই না, সারাদিন 9টা 5টা ক্লাস করে আপনি বলেন স্টুডেন্ট পড়াতে বইরা যাবো। বাবারে, কোমরের হাড্ডিটা না এরকম বেঁকা হয়ে যেতে হবে, তাহলে গিয়ে পকেটে টাকা আসবে। কোমরের হাড্ডিও সোজা থাকবে, পকেটে টাকাও আসবে, রাতে আবার 3 ঘন্টা ওয়েব সিরিজও দেখবা, আবার কার্ডও খেলা হবে। একসাথে সব হয় না, কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে, ঠিক আছে? এটা ছাড়া আসলে তুমি কিছুই করতে পারবে না। ওকে, তো এই ছিল পুরোপুরি ঘটনাগুলো। তো আমি তোমাদের এই জন্য সহজ করে দিলাম, তোমার চিন্তা ভাবনা করো। আমার মূলত উদ্দেশ্য ছিল যে সাস্টের সাবজেক্টগুলোকে পুরোপুরি ক্ল্যারিফাই করে দেওয়া। আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো তো বললামই, তুমি আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি যাও, গিয়ে প্রফেসর সংখ্যা দেখো, তুমি ডিপার্টমেন্টটা কতটুকু পুরনো দেখো, তুমি বুঝে ফেলবা, তুমি কম্পেয়ার করতে তোমার সুবিধা হয়ে যাবে যে তুমি কোনটাতে যাবা। আর তুমি যদি আমাকে এভাবে বলো যে স্যার আপনি যে এক্সপিরিয়েন্সটা ক্যারি করতেছেন, যে মোটামুটি আপনার ছাত্রছাত্রী বা সিনিয়র জুনিয়রদের মধ্যে যা দেখছেন বা সমসাময়িকদের মধ্যে স্কলারশিপের হিসেবে সাবজেক্টগুলো আসবে, দেখো স্কলারশিপ সব সাবজেক্ট থেকেই তুমি পাইতে পারবা যদি তোমার রেজাল্ট খুব ভালো হয়। তো আমাদের দেশ থেকে বিদেশে যাওয়ার ব্যাপারে কেমিক্যাল আর বায়োমেডিক্যাল মানে বায়োলজিক্যাল সায়েন্সের স্কলারশিপ রেটটা হচ্ছে সর্বোচ্চ, অ্যাপার্ট ফ্রম ফার্মাসি। এখান থেকে আমরা ফার্মাসি একটু বাদ দিব। আমাদের দেশের ফার্মাসির ডিগ্রিটা বিদেশের অনেক ইউনিভার্সিটিতে গ্র্যান্ড করে না, তাদের সিলেবাসের সাথে কিছু সাংঘর্ষিক থাকে। আর্কিটেকচার এবং ফার্মাসি এই দুইটা সাবজেক্ট প্রবাবলি আমাদের দেশ থেকে সর্বনিম্ন যারা বিদেশে গেছে এই দুইটা সাবজেক্টের। আমি কোনো ডেটা তো দিতে পারবো না, বাট চোখে পড়ে খুব কম। 100টা যদি আমরা হায়ার স্টাডিজ অ্যাব্রোড থেকে চ্যানেলগুলো থেকে যদি আমরা পোস্ট পাই, এর মধ্যে আমরা আসলে একটাও আর্কিটেকচার খুঁজে পাই না আসলে। এর মানে এই না যে আর্কিটেকচার থেকে ক্যারিয়ার খারাপ, এটা আলাদা সেগমেন্ট, আমি এটা নিয়ে একটু কম জানি কারণ আমি এটা নিয়ে বলতেও চাই না কখনো, ঠিক আছে? বাট আমার মনে করি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ফার্মাসির একটা হাইপ তুলছিল। দেশের চাকরি ঠিক আছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট কষ্ট পাইতে হয়। তো এই জন্য আমরা বায়োলজিক্যাল সায়েন্স বলতে পারবো, ফার্মাসি ঢুকা দিব না, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোকে আমি বলতে চাচ্ছি। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, যেটা জাহাঙ্গীরনগরের লিগেসি ডিপার্টমেন্ট, খুবই ভালো ডিপার্টমেন্ট। তো এই কারণে আমি সবসময় বলি ছোট ক্যাম্পাসের রাজা হয়ে থাকো বড় ক্যাম্পাসের প্রজা হয়ে থাকার থেকে, ঠিক আছে? অর্থাৎ তুমি খুব ভালো করো, ধরো তুমি একটা বড় ক্যাম্পাস ছেড়ে দিলা, কিন্তু পরিশ্রম করলে একটা ছোট ক্যাম্পাসে গিয়ে বাট রাজা হইতে হবে ওই ক্যাম্পাসে, ঠিক আছে? তাহলে এটা বেটার, আমি এটাকে বলে থাকি সবসময়। আর যেটা বললাম নেক্সট হচ্ছে কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, এই জায়গাগুলো থেকে আমাদের দেশে সর্বোচ্চ তোমার হচ্ছে বাইরে বাইরে গেছে। এরপরে যেটা থেকে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, তারপরে যে ন্যানো ফিল্ড, যেটা দেখো ন্যানো অংশটা কিন্তু মডার্ন ওয়ার্ল্ড কিন্তু পুরো ন্যানো টেকনোলজির ওয়ার্ল্ড। তুমি কি জানো বুয়েট অথরিটি যে 100 কোটি টাকা মূল্যের ন্যানো প্রজেক্ট হাতে নিছে? তো এই তুমি বুঝতেছো একটা ল্যাব যখন 100 কোটি টাকার বাজেট পাবে, তারা যখন এটাকে ওয়েল ইকুইপ করে ফেলবে, এটা কই চলে যাবে? 100 কোটি টাকা কিন্তু কম কথা না, তাই তো? সো আমি আমার একটা হাস্যকর মনে হয় ছেলে পেলে কে বলে কি পিছনের দিকে সাবজেক্ট, কেমনে ভাই এটা কেমনে বলে? ম্যাটেরিয়াল সায়েন্সে একটা লোক ফিজিক্স থেকে তো ম্যাটেরিয়াল সায়েন্সেই পিএইচডি করতে যায়, একটা লোক সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করতে যায়, কেমিক্যাল পড়ে ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করতে যায়। তো ম্যাটেরিয়াল সায়েন্স একটা আলাদা সেগমেন্ট, যেটাতে এখন আমরা গ্র্যাজুয়েশন অফার করতেছে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, বুয়েটে আছে। এটাকে পিছনের সাবজেক্ট কেমনে বলে আমি বুঝি না আসলে, ঠিক আছে? আসলে হয় কি, এটা আসলে আমাদের সামাজিক চাপ, পরিবারকে সমাজকে যে সাবজেক্ট নিয়ে বললে চিনে ফেলবে ওইটাই সামনের সাবজেক্ট, যেটা বললে চিনবে না এক দফায় সেটা পিছনের সাবজেক্ট, এটা অনেকে মনে করে থাকে। আর যেটা বললাম যে যদি স্কলারশিপে চিন্তা আপনার যেটা ব্যাপারটা, আর হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নাকি তোমার হচ্ছে ফান্ডিং অনেক সমস্যা হচ্ছে, সেটা এভাবে আমরা চিন্তা করবো না কখনো। ক্ষমতায় সে আছে, সে আবার পরিবর্তন হতে পারে, বা সে থাকাকালীন সময় এখন হয়তো বা সে রিসার্চ বাজেটে একটু কম ঢালতেছে, কারণ স্টুডেন্ট সংখ্যা এই 1-2 বছর একটু কমই যাবে বাংলাদেশ থেকে, আবার পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমেরিকা এতগুলো ইউনিভার্সিটি, তাদের ফান্ডিং অন্য সকল দেশ থেকে তো অনেক বেশি। বাট আমাদের এখন শুধু আমেরিকা ফোকাস না, আমাদের ছেলেপেলেরা যেটা বললাম কোরিয়াতে প্রচুর যাচ্ছে, কোরিয়ার এডুকেশন এখন অন্য লেভেলে চলে গেছে।
যে দুইটা কান্ট্রিতে আমাদের দেশ থেকে যাইতে একটু কষ্ট হয় সেটা হচ্ছে সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়া। তুমি কি জানো অস্ট্রেলিয়াতে অনেকগুলো আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিকে বি গ্রেড ঘোষণা করে রাখছে, সি গ্রেড ঘোষণা করে রাখছে। নাম বলবো না, অনেক ইউনিভার্সিটি মন খারাপ হয়ে যাবে। গ্রেড দেওয়া থাকতে তারা এই সকল ইউনিভার্সিটি সার্টিফিকেটই অ্যাকসেপ্ট করে না। চিন্তা করো অস্ট্রেলিয়াতে, এই জন্য দেখবো যে খুবই রেয়ারলি অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডিং অফার পেয়ে গেছে তোমার ফ্যামিলির মধ্যে বা তোমার জানাশোনার মধ্যে খুব কম পাবা। অস্ট্রেলিয়ার এডুকেশন কিন্তু চমৎকার ওয়ার্ল্ডে। অস্ট্রেলিয়ার 5টা বড় ইউনিভার্সিটি আছে, এক একটা থেকে এক একটা মার্কা মারা। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটি অফ তোমার হচ্ছে কি বলে ওলঙ্গন আছে, এটা খুব ভালো ইউনিভার্সিটি, যেহেতু বাংলাদেশ থেকে অনেকে যায়। তারপরে হচ্ছে তোমার আমরা যদি বলি গ্রিফিথ আছে, গ্রিফিথ ইউনিভার্সিটি আমাদের খুব পরিচিত এক বড় ভাই এখনকার প্রফেসর এখন। তো এরকম অনেক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে আছে, কিন্তু ওই যেটা বললাম বাংলাদেশ থেকে যাওয়ার রেটটা একটু কম। সিঙ্গাপুর দেখবা তুমি যে ঢাকা ভার্সিটি মাইক্রোবায়োলজির প্রফেসর আছে একজন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে পিএইচডি করে আসছে। তারপরে হচ্ছে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 15-র ভিতরে। তো এত বড় ইউনিভার্সিটি, কিন্তু বাংলাদেশ থেকে তুমি ওই যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। ওরা সব ভার্সিটিকে পাত্তাও দেয় না, এই জন্য আমাদের আসলে যাওয়ার পরিসরটা সীমিত হায়ার স্টাডিজের জন্য, যেখানে ভালো টাকা পয়সা পাওয়া যায়। জাপান, কোরিয়াতে এখন বাজেট ভালো, আর হচ্ছে ইউএসএ কানাডা। ইউএসএ কানাডাতে সবসময় টাকা পয়সা একটু বেশি দেয় কম্পারেটিভলি অন্য ক্যাম্পাস অন্য জায়গা থেকে, এবং ইউএসএর ইন্ডাস্ট্রিতে পৃথিবীতে তারা অন্যতম। এই কারণে যারা যায় ইউএসএর ভিতরে চাকরির একটা বরাবরই ব্যবস্থা হয়ে যায়, কাউকে তো ফিরে আসতে দেখি না, সবাই মানে যারা গেছে আর কেউ তো আসতেই দেখলাম না। চাকরি পাইছে, ফেসবুকে তো দেখি বিদেশি কোম্পানিতেই চাকরি করতেছে, সো তার মানে দে আর ডুইং ওয়েল, রাইট? আচ্ছা, তো এই ছিল অবস্থানটা। এই জন্য খুব প্রপারলি ঘাটাঘাটি করে দিবা, যেটাতেই ভর্তি হও না কেন তোমার যে অসম্ভব পরিশ্রম করতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমি এই ভিডিও থ্রুতে ফেলো সিনিয়রদেরকে, যারা আসলে সিনিয়র হয়ে যাও, তাদেরকে একটা কথা বলবো, কখনো প্রপার নলেজ না থেকে জুনিয়রদেরকে অযথা অনেক প্যারা, ভাই এই সাবজেক্টে আসিস না, আর ইঞ্জিনিয়ারিং অনেক প্যারা, এই প্যারা ওয়ার্ডটা ইউজ করে ওদের সামনে। ও তুমি তোমার কাছে প্যারা লাগতেছে, ওর কাছে নাও লাগতে পারে, এমনও হতে পারে ও পড়তে চায়। আমরা কেনই শুরুতে আসলে এরকম নেগেটিভ বাক্য বিনিময়গুলো করি? ঠিক আছে, দরকার কি? ও না জানতেই পারে, ওর একটি আগ্রহ থাকতেই পারে। আমার মনে হয় তুমি তাকে 4th ইয়ারের বা চাকরি করে অলরেডি তার সাথে কানেক্ট করে দাও, যে ভাইয়া বা স্যার ওকে একটু হেল্প করা যায় কিনা, বা তার থেকে তথ্য নিয়ে তাকে দাও। আর না হলে তুমি বলো যে আমি এই ব্যাপারে জানি না, ভালো, শেষ তো কথা, তাই না? এই দরকার কি ফেসবুকের মধ্যে একটা আজাইরা কিছু তথ্য মানে তোমার হচ্ছে হাইপ করে রাখার? আর ইনস্টিটিউশনাল প্রাইড, অমুকে সেরা তমুকে সেরা। ইনস্টিটিউশন সেরা হয় না, সেরা হয় ইনস্টিটিউশনের ডিপার্টমেন্ট। তো খুলনা ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট কত বছর পুরনো, দেখো তো কতগুলো পিএইচডি হোল্ডার আছে, তো এক একজনের প্রোফাইল দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন শিক্ষক আছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, উনি হচ্ছে ইলনয়েস থেকে পিএইচডি করে আসছে, টেক্সাস A&M থেকে পড়াশোনা করে আসছেন। তুমি মনে করো উনি যে দেশে আসছে, এটা তো দেশের সৌভাগ্য। ওয়ার্ল্ডের টপ 50 ইনস্টিটিউটের একটা থেকে পিএইচডি করে আসে, এটা কখনোই দেশে আসে না, বাট আসছে। একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট ওঠানোর জন্য 1-2টা ভালো টিচারই দরকার, আর বেশি লাগে না। 2টা ভালো টিচার হলে ওই ডিপার্টমেন্ট এমনি আসমানে উঠে যায়, মানে আর পিছনে ফিরে তাকানো লাগে না। সো তুমি চিন্তা করে দেখো যে এগুলো হচ্ছে আসলে, এই জন্য ফেলো সিনিয়রদের বলছি, নিজের ইনস্টিটিউশন সেরা সেরা কিছু থাকে না, ইনস্টিটিউশনের ডিপার্টমেন্ট সেরা থাকে, ঠিক আছে? তো ডিপার্টমেন্টগুলোকে আমরা হাইলাইট করতে হবে, ওদেরকে ও যদি একটা স্টুডেন্ট যদি কোথাও চান্স পাচ্ছে না, তাকে তুমি আর যে বিশ্ববিদ্যালয়গুলো বাকি আছে সেখানকার সবচেয়ে ভালো ডিপার্টমেন্টের জন্য স্বপ্ন দেখতে পারো। তাহলে যেটা হবে কি, তার জন্য জার্নিটি স্মুথ হবে, সে তার পরিবারকে বলতে পারবে যে না, এখনো অমুক একটা ভালো ডিপার্টমেন্ট বাকি আছে। সো ডিপার্টমেন্টের মর্যাদাটা এখানে বেশি ইম্পর্টেন্স ক্যারি করে আসলে, ঠিক আছে? সবার জন্য অনেক বেশি শুভকামনা। আই হোপ তোমরা সামনের জার্নিটা অনেক বেশি স্মুথ হবে। আর পরিশ্রমের তো কোনো বিকল্প নেই, যে সাবজেক্টে নিচ্ছ না কেন, ইভেন তোমরা যদি পাবলিকই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দে আর ডুইং ভেরি ওয়েল, তারা পাবলিক থেকেও অনেক অনেক ভালো করতেছে। অনেকগুলো যদি টাকা পয়সার সমস্যা না থাকে, তুমি দেশেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমার প্রপার স্কিলটা তুমি দাঁড় করাতে পারো, যদি লেগে থাকতে পারো, তুমি নিশ্চিতভাবে তুমি যেটা চেয়েছিলা কোনো এক সময়, তোমার ভালো ক্যারিয়ার করা, ভালো আর্নিং করে বাবা মাকে হ্যাপি করা, আই হোপ তুমি সেটা পারবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ।